সামনেই প্রিয়ার বিয়ে, তাই সে বিয়ের শপিং সেরে এই সবে বাড়ি ফিরে এলো। মা দেখেছো, এই জিন্স, ট্রাউজার, আর এই ক্রপ টপ, লং টপ, আর এই শর্ট। আর হ্যাঁ মা, তুমি আমার শাড়ির কথা বলছিলে না, আমি এই রেডিমেড শাড়িগুলো কিনে নিয়েছি। এগুলো আর কষ্ট করে পরতে হয় না, শুধু হুকটা আটকালেই হয়ে যায়। প্রিয়া মা, তুই তো এই কাপড়ে ঘোমটাও দিতে পারবি না, আর তোর শাশুড়িকে দেখে মনে হয় তো পুরনো আমলের। উনি কি তোকে এসব পরতে দেবেন? আন্টি, শুনেছি ওদের ওখানে ঘোমটাই চলে। আমার পাশের বাড়িতে একজন এরকম আন্টি আছেন। তুমি বিশ্বাস করো, বিয়ের পর থেকে আজ পর্যন্ত কেউই ওনার বৌমার মুখ দেখেনি। নিজের মা আর বান্ধবীর কথা শুনে প্রিয়া একটু ঘাবড়ে গেল, কারণ রোহনকে বিয়ে করার সিদ্ধান্তটা ওর একারই ছিল। কিছুদিন বাদে প্রিয়ার বিয়ে হয়ে গেল, আর পুরো বিয়েতে ওর শাশুড়ি মা রমা সারাক্ষণ শুধু প্রিয়ার ঘোমটাই ঠিক করতে থাকলো। বিয়ের পর প্রিয়া বৌভাতের জন্য তৈরি হচ্ছিল, তখনই ওর ননদ এসে বলল, বৌদি, তোমার সব ড্রেসগুলো সুন্দর, আর এই শাড়িগুলো, এগুলো সেলাই করা রেডিমেড না? এখন মার্কেটে যে এগুলো খুব ট্রেন্ডিং। হ্যাঁ শিল্পা, এগুলো ওই শাড়ি, তোমার পছন্দ হলে একটা রেখে দাও, একটা আমি পরবো আর একটা তুমি। বৌদি, তুমি খুব ভালো, কিন্তু আজ যে তোমার বৌভাত, তাই তোমাকে যে আজ ভালো করে সাজতে হবে। এসো, আমি তোমায় সাজিয়ে দিচ্ছি। প্রিয়ার ননদ শিল্পা ওর মেকআপ করতে লাগলো। প্রিয়া তৈরি হয়ে গেল। ঠিক তখনই ওর শাশুড়ি মা রমা এসে বলল, এ কি বৌমা, তুমি মাথায় ঘোমটা দিলে না? আরে এই শাড়ির আঁচলটা তো দেখছি খুব ছোট। দাঁড়াও, আমি তোমাকে অন্য শাড়ি দিচ্ছি। এইটুকুনি ছোট আঁচলের শাড়ি পরলে আত্মীয় স্বজনের কাছে তো আমাদের নাক কান কাটা যাবে। বেচারি প্রিয়া চুপচাপ শাড়িটা পাল্টে অন্য একটি শাড়ি পরে নিল, আর ওর শাশুড়ি মা চট করে ওর ঘোমটাটা টেনে দিল। কি মা, তুমি যে বৌদির এত সুন্দর মুখটা ঘোমটা দিয়েই ঢেকে দিলে, এটা কিন্তু ঠিক করলে না তুমি মা। আজ তো বৌদির বৌভাত, আর আজই কেউ বৌদির মুখটা দেখতে পাবে না। বেশি পাকামো করবি না, যেরমটা আমি করছি সেটা আমাকে করতে দে। জানিস না আমাদের ঘরের নতুন বউরা ঘোমটা দিয়ে থাকে? আমিও তো সবেমাত্র এই ছাড়লাম ঘোমটা দেওয়া, তাই প্রিয়াকে ওই বাড়ির নিয়মকানুন মানতেই হবে। এবার চুপচাপ বৌদিকে নিয়ে নিচে আয়। একে তো গরমের দিন, আর তার উপরে এত বড় ঘোমটা। প্রিয়া প্রচন্ড চিন্তায় পড়ে গেল, আরো গরমে ঘামছিল। কিছুক্ষণ পর যখন সব অতিথিরা চলে গেল, তখন প্রিয়া ঘরে এসে এসিটা চালিয়ে স্বস্তি পেল। এই না বৌদি, তোমার জন্য ঠান্ডা ঠান্ডা জুস নিয়ে এসেছি, তাড়াতাড়ি এটা শেষ করো। আমি জানি মায়ের জন্য তোমার খুব কষ্ট হচ্ছে, জানি না মাও যে কেন ওই পুরনো যুগের নিয়মগুলো এই মডার্ন যুগেও আঁকড়ে বসে রয়েছে। একটু আধটু ঘোমটা ঠিক আছে, কিন্তু তাই বলে এত বড় ঘোমটা? দাঁড়াও প্রিয়া, আমি এই ব্যাপারটা নিয়ে এক্ষুনি মায়ের সাথে কথা বলছি। না রোহন, ওনার ভালো লাগবে না। উনি ভাববেন যে আমি তোমার কাছে ওনার সম্পর্কে খারাপ কথা বলেছি। ঠিক আছে, তুমি বাদ দাও না, আমি অ্যাডজাস্ট করে নেব। প্রিয়া বৌদি, তুমি কিছুক্ষণের জন্য এসি চালিয়ে ঘুমো, তোমার আরাম হবে। আমি আজ রাতে তোমার পছন্দের খাবার বানাবো, ঠিক আছে? হ্যাঁ সত্যি শিল্পা, সত্যি আমি ভীষণ ভাগ্যবতী রে, যে তোর মতো একজন ননদ পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ রে, নইলে এই বাড়িতে যে আমি খুব একা হয়ে যেতাম, কিন্তু তুই সবসময় আমার পাশে বোন হয়ে দাঁড়িয়ে থাকিস। এই বলে প্রিয়া শিল্পাকে জড়িয়ে ধরল। এখন তো সবসময় এমনটাই হতো যে বাড়িতে কোনো অতিথি এলে কিংবা প্রিয়া বাইরে কোথাও গেলে ওর শাশুড়িমার সঙ্গে সঙ্গে ওর ঘোমটা টেনে দিত। প্রিয়া এসব চুপচাপ সহ্য করে যাচ্ছিল, কারণ সে তার স্বামী আর শাশুড়িকে খুব ভালোবাসত। তাই সে চাইত না যে ওকে নিয়ে ওর শাশুড়িমা আর রোহনের মধ্যে কোনো ঝগড়া হোক। মা, মানালিতে কিন্তু এখন ঠান্ডা খুব, তাই তোমরা গরম জামাকাপড় কিন্তু সঙ্গেই রাখবে। কত বছর পর আমরা সবাই একসঙ্গে ঘুরতে যাব, আর এই সব ক্রেডিট প্রিয়া বৌদির। এতে কোনো ক্রেডিটের ব্যাপার নেই রে শিল্পা, সবাই একসঙ্গে ঘুরতে গেলে যে আমারই ভালো লাগবে রে, তাই রোহনকে সবার টিকিটই বুক করতে বলে দিলাম। এই বউ তো দেখছি খুব চালাক। পরের মাসে নিজেরা থাইল্যান্ড আর মালয়েশিয়া ঘুরতে যাবে, আর আমাদের শুধু মানালি পর্যন্ত ঘুরতে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ জানি জানি, মালয়েশিয়া আর থাইল্যান্ড গিয়ে তো আর ঘোমটা দেবে না, আর আমি থাকলে তো ঘাড় ধরে ঘোমটা দেওয়াবো। ওই জন্য মহারানী একাই যাবে। তবে আমিও কম নই, মানালিতে আমি সারাদিন ঘোমটা দিয়েই রাখবো। শোনো প্রিয়া বৌমা, মানালিতে আবার টপ আর জিন্স পরে ঘুরে বেড়াবে না, কিন্তু ওইসব চলবে না। শাড়ি পরতে হবে এবং ঘোমটা দিয়ে থাকতে হবে। মা, তুমি এসব কি বলছো? মানালিতে আমাদের কোন আত্মীয় আছে শুনি যে প্রিয়া বৌদিকে ঘোমটা পরে থাকতে হবে? জায়গা বদল হলেও রীতি রেওয়াজের কোনো বদল হবে না। আমার যা বলার আমি তা বলে দিলাম, আর না হলে আমি আমার যাওয়া ক্যান্সেল করে দিচ্ছি, তোমরা তিনজনে মিলে চলে যাও। আরে না রে শিল্পা, আমি ঘোমটা দিয়ে নেব, আমার কোনো সমস্যা হবে না। মা, আমি আপনার কথা মতোই চলবো, আপনি শুধু আমাদের সঙ্গে চলুন। প্রিয়া ইশারায় রোহনকে চুপ করতে বলল। এরপর ওরা সবাই মানালিতে ঘুরতে গেল। প্রিয়ার ঘোমটা দেখে ওখানে আসা লোকজনেরা ওকেই দেখছিল। এত বড় ঘোমটা থাকার কারণে প্রিয়া বরফের ওপর দিয়ে চলতেই পারছিল না। প্রিয়া সামলে,
আর একটু হলেই যে পড়ে যেতে। আরে তুই যে এমন ব্যবহার করছিস মনে হচ্ছে যেন খুব বাচ্চা মেয়ে। আমি ওর বয়সে ঘোমটা দিয়ে নৈনিতালে ঘুরতে গিয়েছিলাম। সাধ্য ছিল আমার যে ঘোমটাটা এতটুকু নড়বে? ও তো ইচ্ছে করে এমনটা করছে যাতে আমি ওকে ঘোমটাটা খুলতে বলি। প্রিয়া বৌদি, দাদা আর মা, তোমরা একসঙ্গে দাঁড়াও, একটা ফ্যামিলি ফটোগ্রাফ নেব। শিল্পা সবার ছবি তুলল। এইবার আমি এখানে একটু বসি, হাঁটুতে ব্যথা করছে। তোমরা এবার ঘোরো। এক সেকেন্ড, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে। মা, তোমরা এখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। প্রিয়া বৌদি দেখো, এখানে কত মজা না? কি সুন্দর বরফে ঢাকা পাহাড়, সবাই কত এনজয় করছে বলো। আর এদিকে তুমি, মায়ের দেওয়া ঘোমটার জন্য তোমার একটাও ছবি তুলতে পারছি না। কোনো ব্যাপার না শিল্পা, আমার এতেই ভালো লাগছে। ওয়াও, দিস ইজ সো বিউটিফুল বৌদি। আমি আশেপাশের সব ছবি তুলবো আজ। শিল্পার মনোযোগ ছবি তোলাতেই ছিল, আর সে আশেপাশের ছবি তুলছিল। তাই শিল্পা বুঝতেই পারল না যে ওর পিছনে খাদ আছে। সে তো ছবি তোলায় ব্যস্ত ছিল, কিন্তু প্রিয়া এটা দেখে ফেলল আর চিৎকার করে ওর দিকে ছুটে গেল, শিল্পা সামলে, পেছনে খাদ আছে। শিল্পা খাদে পড়ে যেতে লাগলে প্রিয়া ওর হাতটা টেনে ধরল। শিল্পা, তুই আমার হাতটা ছাড়িস না, আমি তোর কিচ্ছু হতে দেব না। এই বলে প্রিয়া ওর ঘোমটাটা খুলে ওর শাড়ির আঁচলটা শিল্পার দিকে ছুড়ে দিল। শিল্পা, তুই ঘাবড়াস না, আমার শাড়ির আঁচলটা ধরে উপরে ওঠার চেষ্টা কর। এই শাড়ির আঁচলটা ধর। বৌদি, আমার যে খুব ভয় লাগছে গো। হ্যাঁ, আমি তোমার শাড়ির আঁচলটা ধরে নিয়েছি। শিল্পা, ভালো করে আমার হাতটা ধর। আয় উঠে আয়। প্রিয়া শিল্পাকে উপরে তুলে আনলো, আর ততক্ষণে আশেপাশের লোকজনেরাও সেখানে এসে জড়ো হলো আর বলতে লাগলো, আরে এই যে সেই মহিলাটাই যে কিছুক্ষণ আগে বড় একটা ঘোমটা পড়েছিল, ও যে নিজের ননদের প্রাণ বাঁচাতে ঘোমটাটা খুলে ফেললো। আরে ননদের জীবনের থেকে কি ঘোমটার মূল্য বেশি নাকি? আজ ওর শাড়ির আঁচলই যে ওর ননদের জীবন বাঁচালো। ততক্ষণে সেখানে রমা আর রোহনও এসে পড়ল, আর ওরা ওই লোকেদের কথাও শুনল। আর যদি তুমি না থাকতে আমি বাঁচতেই পারতাম না বৌদি। তুমি শাড়ির আঁচলটা দিলে বলেই আজ আমি বেঁচে গেলাম। ভগবানকে অশেষ ধন্যবাদ যে তুই ঠিক আছিস। প্রিয়া ওর শাশুড়ি মাকে দেখে আবার ওর ঘোমটাটা টানতে লাগলো। প্রিয়া মা, আজ থেকে আর তোমাকে ঘোমটা পড়তে হবে না। আমি জানি তুমি আমাকে মন থেকে সম্মান করো, আর সম্মান করার জন্য ঘোমটা পরার দরকার হয় না। বড়দের সম্মান করাটা তো মন থেকে হয়। আর এই কথাটা আজ আমি বুঝতে পেরেছি মা। আমি তো তোমাকে এই ঘরে আমার মেয়ের মতো এনেছি, বৌমা হিসাবে নয়। এটা আমি ভুলেই গেছিলাম মা। তুমি আর আমার মেয়ে শিল্পা এখন আমার কাছে দুজনেই সমান, তাই তোমাকে আর ঘোমটা দিতে হবে না মা। রমার কথা শুনে প্রিয়া, শিল্পা আর রোহন তিনজনেই খুশি হলো, আর প্রিয়া শিল্পার মতোই মানালিতে নর্মাল ড্রেস পরে ঘুরতে লাগলো। ওই দিনের পর থেকে রমা আর কখনোই প্রিয়াকে ঘোমটা দিতে বলেনি। যাক, অ্যাটলিস্ট ম্যাডাম তাহলে এলেন। সুনীল, সরি, আসলে তুমি তো জানো এই রাস্তাগুলোতে কত ভিড়। তুমি জানো আমি হোস্টেল থেকে 1 ঘন্টা আগে বেরিয়েছি। একে অটো কত দেরি করে পেলাম, তার উপর রাস্তায় এত জ্যাম। কি বলবো, মনে হচ্ছে সারা পৃথিবীর সঙ্গে লড়াই করে তোমার কাছে এসেছি। সে যাই হোক, কেউ কি তোমার সাথে জিততে পারবে কালীমাতা? কি বললে সুনীল তুমি? বাকিদের মতো তুমিও আমাকে নিয়ে মজা করছো? যদি তুমি আমাকে অপছন্দ করো তো? আরে না, তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ। আমি তো তোমার মুড ঠিক করার চেষ্টা করছিলাম। থাক সুনীল, আমি সব বুঝেছি। তুমিও বাকিদের মতনই অমন। না সোনালি, এরকম বলো না প্লিজ। আমার সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে। আমি তো তোমাকে হাসাতে গিয়ে কাঁদিয়ে ফেললাম গো। আমায় ক্ষমা করে দাও। হ্যাঁ ঠিক আছে, কিন্তু ভুল করেও আর কখনো কালিমায়ের সঙ্গে পাঙ্গা নিও না, বুঝলে? এই বলে সোনালি জোরে জোরে হাসতে লাগলো। আসলে সুনীল ভেবেছিল যে সোনালি সত্যিই ওর উপর রাগ করেছে, কিন্তু এমনটা তো নয়। আসলে সোনালি খুব হাসি খুশি আর বুদ্ধিমান একটি মেয়ে। সে জানতো যে সুনীল তাকে খুব ভালোবাসে। সোনালির বাড়ি গ্রামে হলেও বাইরে পড়াশোনার জন্য সে গার্লস হোস্টেলে থাকতো, কিন্তু তার গায়ের কালো রঙের জন্য সবাই তাকে অপছন্দ করত। শোনো না, একটা কথা জিজ্ঞাসা করব, সত্যি কথা বলবে কিন্তু। হ্যাঁ বলো না। কলেজে তো শিরা রূপসী কত সুন্দরী আছে, তাহলে তুমি আমাকে কেন পছন্দ করলে? দেখো সোনালি, আমি ছোটবেলায় এই জ্ঞানের কথাটা বুঝতে পেরেছিলাম যে ভগবান আমাকে কোনো কালো মেয়েকে উদ্ধার করার জন্যই এই পৃথিবীতে পাঠিয়েছেন, বুঝলে? সুনীল আবার? আচ্ছা, সত্যি কথাটা বলছি তাহলে শোনো। এটা সত্যি যে তোমার গায়ের রংটা কালো, আর তুমি কোনো রাজা মহারাজেরও মেয়ে নও যে আমি তোমাকে পয়সার জন্য ভালোবাসবো। তো বুঝেছেন ম্যাডাম, সমস্ত খেলাটা ওই মনের ফ্রিকোয়েন্সির, যা ওই ফর্সা মেয়েগুলোর সাথে মেলেইনি। শুধু মিলেছে তোমার সাথে। তুমি মানো আর না মানো, তোমার মনের যে সৌন্দর্য আমি দেখতে পেয়েছি তার কেউ দেখতে পাবে না।
বুঝলে আমার ব্ল্যাক বিউটি, এটাই হলো আসল কথা। সুনীল আর সোনালি একে অপরকে খুব ভালোবাসত। বিকালবেলায় সোনালি যখন তার হোস্টেলের ঘরে পৌঁছালো, তখন সে তার ড্রয়ার খুলে ফোন বার করে দেখে তার ফোনে তার মায়ের 4টে মিস কলস রয়েছে। হ্যালো মা, কেমন আছো তুমি? কেমন আছি, গলা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা হয় যখন তুই আমার ফোন তুলিস না। মনে উল্টোপাল্টা ভাবনা চিন্তা আসে। কোথায় ছিলি তুই? মা, আমি ঠিক আছি, তুমি একদম চিন্তা করো না। আমার সঙ্গে সুনীল আছে তো। কি বললি? সুনীল? এটাকে? আসলে মা, কিছু না। সোনালি, সত্যি করে বল, তুই আবার কারো চক্করে পড়ে গেলি না তো? না মা, আসলে ও আমার খুব ভালো বন্ধু। ঠিক আছে, আমরা কালকেই আসবো তোর বন্ধুর সঙ্গে দেখা করতে। না না মা, তোমার এখানে আসার কোনো দরকার নেই। বললাম তো, আমরা শুধু বন্ধু। আমি আর তোমার একটা কথাও শুনবো না। আমি আর তোর বাবা কালকে যাচ্ছি, ব্যাস। ঠিক আছে মা, কিন্তু একটা রিকোয়েস্ট। হ্যাঁ বল। মা, কাল তোমরা একদম সাদামাটা সেজে এসো প্লিজ। এই বলে সোনালি ফোনটা কেটে দিল। গায়ত্রী সোনালির কথা কিছুই বুঝতে পারছিল না। তখন সোনালির বাবা বলল, কি হলো গিন্নি, তুমি এত চিন্তিত কেন? কি আর বলি তোমাকে, আমার মনে হয় শহরের কোনো ছেলে আছে যে সোনালিকে। কি? শুধু নামটা বলো, আমি এক্ষুনি ওকে মজা দেখাচ্ছি, এক্ষুনি। আরে প্রথমে পুরো কথাটা তো শোনো। আমার মনে হয় সোনালি ওই ছেলেটাকে পছন্দ করে। যখন আমি বললাম কালকে আমরা শহরে যাব, তো সোনালি বলল একদম সাদামাটা সেজে যেতে। এটা তো শুধু দুটোই মানে হতে পারে। হয় সোনালি ওর ওই বন্ধুকে আমাদের ব্যাপারে কিছুই বলেনি, আর নয়তো সোনালি আসলে কে সেটা ওর বন্ধুদের অথবা ওই ছেলেটাকে হয়তো বলতে চায় না। তাই আমরা কাল সাধারণ পোশাকেই যাব। ঠিক আছে গো, এমনটাই করব। গজরাজ সিংহ হলেন তার গ্রামের খুব বড় জমিদার। তার ধনসম্পত্তির কোনো অভাবে ছিল না। তারা বড় একটা বাংলোতে থাকত, আর সোনালি ছিল তাদের একমাত্র মেয়ে। পরের দিন সাদামাটা সাজে তারা দুজন সোনালির কলেজে পৌঁছালো। দেখ, কালো পেতনির ভিখারি বাবা মা এসেছে। আর ঠিক তখনই সুনীল আর সোনালি সেখানে পৌঁছানোর পর সুনীল তাদেরকে প্রণাম করে। সুনীলের সংস্কার দেখে সোনালির বাবা মা খুব খুশি হয়। তা বাবা সুনীল, তুমি আমার মেয়েকে খুশি রাখতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, মানে আমি আপনাকে কথা দিচ্ছি, আমি ওকে রানী করে রাখব। আমি যে ওকে খুব ভালোবাসি, আর এমনিতেও আমার চাকরি হয়ে গেছে, শুধু লাস্ট সেমিস্টারটা দিয়েই জয়েন করব। সোনালির বাবা মা দুজনেই সুনীলকে পছন্দ করে, আর এই সম্বন্ধে রাজি হওয়ার পর দুজনেই গ্রামে ফিরে যায়। আমরা ঠিকই বুঝেছিলাম, সুনীল আমাদের ব্যাপারে কিছুই জানে না। সত্যি সোনালি নিজের জন্য হিরে খুঁজেছে। এমন ছেলে তো আমরাও খুঁজে পেতাম না। সত্যি বলছো তুমি? সত্যি ছেলেটা খাঁটি হিরে। গায়ত্রী আর গজরাজ সিংহ সোনালির বুদ্ধিমত্তা আর পছন্দের জন্য খুব খুশি ছিল, কিন্তু সুনীলের মা কমলা এই সম্বন্ধে রাজি ছিল না। সুনীল, দেখ বাবা, আমার কথা শোন। কোথায় তুই হীরের মতো সুন্দর, আর কোথায় ওই কালো পেতনি? তুই তো এখন ভালো চাকরিও করিস, আর কোথায় ওইসব ভিখারি? আরে তোর জন্য তো আমি পরীর মতো মেয়ে নিয়ে আসবো, যে সুন্দরী হবে আবার ধনীও। মা, বাবার এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমরাও তো গরিবই ছিলাম। তারপর তুমি আমাকে পরিশ্রম করে লেখাপড়া করালে, আর এই সমাজে যোগ্য করে তুললে। আমি আর সোনালিও খুব পরিশ্রম করব। আর হ্যাঁ মা, আমি সোনালির মন দেখে ওকে ভালোবেসেছি, ওর ব্যাংক ব্যালেন্স দেখে নয়। সুনীলের জেদের কারণে কমলা চুপ করে গেল, আর সোনালির বাবা মা মিলে তাদের বিয়ে দিয়ে দেয়। আর নিজেদের নতুন জীবনে তারা দুজন খুব খুশিও ছিল। সুনীল অফিসে যেত, আর সোনালি সারা ঘর সামলাতো। কিন্তু তারপরেও সোনালির গালো কায়ের রং আর দারিদ্রতার জন্য তার শাশুড়ি সবসময় তাকে কথা শোনাতো। এভাবেই কিছু মাস কাটার পর কমলা একদিন হঠাৎ করে সিঁড়ি থেকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। আর সোনালি খুব তাড়াতাড়ি কমলাকে শহরের সবথেকে বড় হাসপাতালে নিয়ে যায়। আর সোনালির ফোন পাওয়ার পর সুনীলও হাসপাতালে পৌঁছায়। থ্যাংক ইউ সো মাচ সোনালি, তুমি জানো না আজকে তুমি আমার কত বড় উপকার করলে। এ তুমি কি বলছো? উনি তো আমারও মা। কমলা হাসপাতালে যে রুমটায় ছিল সেটা হাসপাতালের সবচেয়ে দামি রুম। এটা দেখে সুনীল একটু ভয় পেয়েছিল ঠিকই, কিন্তু সে সোনালিকে কিছুই বলেনি। আর সে ঘর থেকে বাইরে বেরিয়ে নিজের বসকে ফোন করতে লাগলো, অ্যাডভান্স কিছু স্যালারি পাওয়ার আশায়। আর অন্যদিকে সোনালি তার মাকে ফোন করে বলে, ভগবানের অনেক ধন্যবাদ যে কমলা দিদি সুস্থ আছেন। আচ্ছা মা, যত তাড়াতাড়ি সম্ভব আমরা আসছি ওখানে। কিন্তু এটা বল, এবার আমরা কিভাবে যাব? যেমনটা তুমি ঠিক ভাবো মা, আমার মনে হয় এটাই সঠিক সময়। ঠিক 2 ঘন্টা পর হাসপাতালের সামনে একটা দামি গাড়ি এসে দাঁড়ায়। ওয়েলকাম চেয়ারম্যান স্যার। থ্যাংক ইউ ডক্টর শর্মা। সব ঠিক আছে তো? ইয়েস স্যার, অল গুড। ডক্টর শর্মা,
এ আমার জামাই মিস্টার সুনীল। ও আচ্ছা, হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ, হ্যালো স্যার। আরে জামাই, আজকে কি প্রণাম করবে না? আর তুমি কোনো চিন্তা করো না, এই হাসপাতালটা আমাদেরই, আর এখানকার লোকও। তুমি কোনো চিন্তা করো না, বেয়ানের কিচ্ছু হবে না। আই অ্যাম এ রয়্যাল ব্ল্যাক বিউটি, ডু ইউ গেট ইট? সুনীল সব কথা বুঝতে পেরেছিল। সুনীল একটু অবাক হয়েছিল ঠিকই, কিন্তু অন্যদিকে সে নিজের উপরে গর্ববোধ করছিল, কারণ সোনালির চোখে সে সত্যিকারের ভালোবাসা প্রমাণ করতে পেরেছে, আর সোনালির মতো ভালো মনের মেয়েকে সে তার জীবনসঙ্গী হিসাবে পেয়েছে। Thanks for watching.